নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। ঊনবিংশ শতাব্দীর মাহেন্দ্র ক্ষণে ভারতের আকাশে উদিত হল দুই উজ্জ্বলতম জ্যোতিষ্ক। কাদের কথা বলছে তা এক্ষুনি বলবো। 1863 খ্রিস্টাব্দে কলকাতার সিমলা দত্ত পরিবারে জন্ম নিলেন নরেন্দ্রনাথ দত্ত। আর একজন জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দে সিমলা পার্শ্ববর্তী অঞ্চল জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কাদের কথা এতক্ষণ বলছিলাম এবং আজ শোনাব তাদেরই কথা। আসুন আজ শুনে নিই রবীন্দ্রনাথ ঠাকুর ও নরেন্দ্রনাথ দত্ত ওরফে স্বামী বিবেকানন্দর কীরকম যোগাযোগ ছিল। তাদের মধ্যে যোগাযোগ হলেও তাদের সম্পর্ক কেমন ছিল। আর দেরি নয়, সরাসরি আসছি আলোচনায়। 19 শতকের দ্বিতীয়ার্ধে ইতিহাসের এক মাহেন্দ্র ক্ষণে ভারতের ভাগ্যাকাশে দুই উজ্জ্বল নক্ষত্রের আত্মপ্রকাশ ঘটে। অগ্রজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর পরিবারে 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। জোড়াসাঁকোর পার্শ্ববর্তী শিমুলিয়া অঞ্চলের বিখ্যাত দত্ত পরিবারে 1863 খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ দত্ত ওরফে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। দুই পরিবারের মধ্যে পারস্পরিক যোগসূত্রের কিছু তথ্য পাওয়া যাচ্ছে। রাজা রামমোহন রায় প্রবর্তিত ব্রাহ্ম ধর্মের প্রাতিষ্ঠানিক রূপকার ও প্রথম আচার্যদেব ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর পরিবারের পৃষ্ঠপোষকতায় ব্রাহ্ম ধর্ম একটি সামাজিক আন্দোলন রূপে আত্মপ্রকাশ করে তৎকালীন শিক্ষিত যুব সমাজকে বিশেষভাবে আকৃষ্ট করে। আধুনিকতা আর ব্রাহ্মবাদ প্রায় সমার্থক হয়ে ওঠে। আধুনিক জীবনচর্চার এই আদর্শ ইংরাজি শিক্ষায় শিক্ষিত নরেন্দ্রনাথকে আকৃষ্ট করেছিল। অন্যদিকে পিতার নির্দেশ শিরোধার্য করে যুবক রবীন্দ্রনাথ ব্রাহ্ম সঙ্গীত রচনা করে উপাসনা কক্ষে তা স্বয়ং পরিবেশন করেন। কালক্রমে অদীক্ষিত হয়েও ব্রাহ্ম সমাজের সম্পাদকের কার্যভারও তাকে গ্রহণ করতে হয়েছিল। নরেন্দ্রনাথ ছিলেন সমাজের সক্রিয় সদস্য। প্রাতিষ্ঠানিক সূত্রে দুয়ের মধ্যে পরিচয় ছিল কিনা সে সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না, তবে আনুমানিক ভিত্তিক প্রমাণ দেওয়া যায়। 1881 খ্রিস্টাব্দের কথা। পিতার নির্দেশে রবীন্দ্রনাথ বিবাহ বিষয়ক একটি গান রচনা করেন। রাজনারায়ণ বসুর কন্যা লীনা দেবীর সঙ্গে কৃষ্ণকুমার মিত্রের বিবাহ উপলক্ষে গানটি পরিবেশিত হয়। গায়ক ছিলেন স্বয়ং নরেন্দ্রনাথ দত্ত। শ্রীযুক্ত কালিদাস নাগ শ্রীমতী লীনা দেবীর ডায়েরি থেকে এই তথ্য আহরণ করেছেন। রবীন্দ্র রচিত গানটির প্রথম চরণ দুই হৃদয়ের নদী একত্রে মিলিল যদি। বিবাহ সভায় উপস্থিত রচনাকার এবং সঙ্গীত পরিবেশক দুজন দুজনের প্রতি আকৃষ্ট হওয়া স্বাভাবিক বলেই মনে হয়। ধ্রুপদী সঙ্গীতে পারঙ্গম সুকণ্ঠের অধিকারী নরেন্দ্রনাথ অতি নবীন বয়সে একটি সঙ্গীত সংকলন গ্রন্থ প্রকাশ করেছিলেন। রবীন্দ্রনাথ রচিত 3-4টি গান এই সংকলনে স্থান পেয়েছিল। শ্রীযুক্ত ক্ষিতিমোহন সেন রচিত বিবেকানন্দের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গ্রন্থে নিবেদিত তথ্যে জানাচ্ছেন যে কাশীতে অনুষ্ঠিত একটি সঙ্গীত বৈঠকে লেখক নরেন্দ্রনাথের কণ্ঠে যে 3টি রবীন্দ্রসঙ্গীত শুনেছিলেন তাদের প্রথম পংক্তি হল এ কি সুন্দর সভা কি মুখ হেরি হে। দ্বিতীয় হল মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে। তৃতীয় গান হল সখী আমারই দুয়ারে কেন আসিল নিশি শেষে যোগী ভিখারি। 1886 খ্রিস্টাব্দে শ্রীযুক্ত বৈষ্ণবচরণ বসাকের সহায়তায় নরেন্দ্রনাথ সঙ্গীত কল্পতরু শীর্ষক সংকলন গ্রন্থে রবীন্দ্র রচিত উপরিউক্ত 3টি গান ব্যতীত রবীন্দ্রনাথের গীতিনাট্য বাল্মীকি প্রতিভা থেকে কালি কালি বল রে আজি,
গানটিও চয়ন করেছিলেন। এছাড়াও ঠাকুর রামকৃষ্ণদেবের প্রতি উৎপাদনের জন্য নরেন্দ্রনাথ যে সকল গান পরিবেশন করতেন তার মধ্যে রবীন্দ্র বিরচিত গান থাকার সম্ভাবনাও অস্বীকার করা যায় না। এ তো গেল সমবয়সী সঙ্গীতপ্রিয় দুই প্রতিভার সাংগীতিক সংযুক্তির কথা। এছাড়াও ঠাকুর পরিবারে নরেন্দ্রনাথের যাতায়াত ছিল বলেই অনুমান করা যায়। রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথের পুত্র নৃপেন্দ্রনাথ ছিলেন নরেন্দ্রনাথের সহপাঠী। সম্ভবত ঠাকুর রামকৃষ্ণদেবের পরামর্শ মতো নরেন্দ্রনাথ একবার মহর্ষির সঙ্গে সাক্ষাৎ করেন। 1899 খ্রিস্টাব্দে ভগিনী নিবেদিতাকে সঙ্গে নিয়েও তিনি একবার ঠাকুর বাড়ি এসেছিলেন। উপরিউক্ত তথ্য থেকে এই প্রমাণ মেলে যে দুই তরুণ প্রতিভা পরস্পরকে জানতেন এবং পরস্পরকে শ্রদ্ধা করতেন। তবে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের তেমন কোনো প্রমাণ মেলে না। কার্যব্যাপ্ত দেশে দুয়ের মধ্যে স্থানগত দূরত্ব থাকার জন্য সম্ভবত দুয়ের পরিচয় ঘনিষ্ঠ হয়নি। তাছাড়াও স্বামীজি ছিলেন ক্ষণজন্মা পুরুষ। খ্যাতির শীর্ষে আরোহণের অব্যবহিত পরে তার মহাপ্রয়াণ ঘটে। পক্ষান্তরে রবীন্দ্রনাথ 80 বছর বয়সসীমা অবধি সক্রিয় ছিলেন। স্বামীজির মহাপ্রয়াণের পর রবীন্দ্রনাথের নানা প্রসঙ্গে বিভিন্ন মন্তব্য ও পত্রাদিতে তার কৃতিত্বের সপ্রশংস আলোচনা থেকে অনুমান করা যায় যে সর্বত্যাগী মানবপ্রেমী বীর সন্ন্যাসীর মতে রবীন্দ্রনাথের কি বিপুল শ্রদ্ধা ছিল। নানাভাবে ইতস্তত বিক্ষিপ্ত রবীন্দ্রনাথের মন্তব্য থেকে স্বামীজির নিম্নলিখিত অবদান বিশ্বকবির অকুণ্ঠ শ্রদ্ধা আকর্ষণ করেছিল এবং তার জীবন দর্শনকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। প্রথমত, পাশ্চাত্য সংস্কৃতির পারস্পরিক আদান প্রদানের যুক্তিসম্মত রীতিনির্দেশ সংক্রান্ত উপদেশ। দ্বিতীয়ত, বিশ্বজনীন মানবধর্ম চেতনার স্বরূপ এবং বিশ্বজাগতিক গ্রহণযোগ্যতা। তৃতীয়ত, ভারত আত্মার স্বরূপ উদ্ঘাটন ও বিশ্ব মানব কল্যাণে তার সম্প্রচার। 19বিংশ শতাব্দীতে সমগ্র ইউরোপের চিত্ত প্রতীক রূপে আধুনিক শিক্ষা সংস্কৃতি ও সভ্যতার অভিনব উপকরণ নিয়ে ইংরেজরা এদেশে আসেন। বহুকাল ধরে প্রথাবদ্ধ জীবনচর্চার অভ্যস্ত ভারতবাসীর চিত্ত ইউরোপীয় জঙ্গমতার অভিঘাতে উদ্দীপিত হয়ে ওঠে। ভারতবর্ষ দেখল জ্ঞানের বিশ্বরূপ হঠাৎ আলোর ঝলকানিতে যুব জনচিত্ত বিস্ময় বিহ্বল হয়ে অন্ধ পুরাণকৃতির পথ অনুসরণ করে আত্মবিস্মৃতির অন্ধকারে তলিয়ে গেল। পরিত্রাতার ভূমিকায় প্রথম আত্মপ্রকাশ করলেন নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়। তিনি ভারতীয় সংস্কৃতির ওপর ভাববিহ্বল ভারতবাসীর পরিপূর্ণ আস্থা ফিরিয়ে এনে ইউরোপীয় সংস্কৃতি মর্মাস্থিত সদ্গুণাদি পরিগ্রহণের পরামর্শ দিলেন। দুই সংস্কৃতির পারস্পরিক মেলবন্ধনের যে নীতি তিনি নির্ধারণ করেন, রবীন্দ্রনাথের ভাষায় তাকে ভারতপথ আখ্যা দেওয়া যায়। রামমোহন ভারত পথের প্রথম পথিক। পাশ্চাত্য সংস্কৃতির মর্মলোকের সংবাদ পরিগ্রহণের জন্য তিনি স্বয়ং ব্রিটিশ দ্বীপপুঞ্জে গমন করেন, কিন্তু আহৃত জীবন দর্শনের মর্মগানী পরিজ্ঞাপনের সময় পাননি। অকালে বিদেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নমস্কার, আজ এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকুন ও শুনতে থাকুন প্রণমামী জগৎজননীর আলোচনা। আর কমেন্টে বলুন এ ধরনের আলোচনা আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।